দেশে করোনা আক্রান্ত 20,000 ছাড়িয়েছে, মৃত্যু আরো 15 জন। এবছর করোনা থেকে মুক্তি মিলছে না, হুঁশিয়ারি বিশেষজ্ঞদের। আর্থিক সংকটের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এবং বিশ্ব অর্থনীতির ক্ষতি হতে পারে $8.8 ট্রিলিয়ন, বলছে এডিবি। দেখছেন এটিএন নিউজ এট 8-এ। আপনাদের সঙ্গে আছি আমি শাইখুল মাশাইখ। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একপি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। করোনা প্রসঙ্গ, worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি জানাবো। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 45,58,836, সুস্থ হয়েছেন 17,23,225 জন এবং মৃতের সংখ্যা 3,04,242। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 20,065, সুস্থ হয়েছেন 3,882 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 298। দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরও 1,202 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে এ পর্যন্ত এটাই সর্বাধিক শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন 20,065 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 15 জন। আর এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 298 জনে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। গত বছরের শেষের দিকে চীনের উহান শহরে উৎপত্তি হওয়া করোনা রোগের বিস্তার এখন সারা বিশ্বে। প্রতিদিনে বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। কোভিড-19 সংবাদ বুলেটিনে আপনাদের আমন্ত্রণ। কোভিড-19 নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে, দেশে গত 24 ঘন্টায় এ রোগে নতুন করে আরও 1,202 জন আক্রান্ত হয়েছেন। আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 9,539টি এবং নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক এ পর্যন্ত 8,582টি গত 24 ঘন্টায়। এবং এই পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 1,60,512টি। আমরা যেই 41টি ল্যাবে নমুনা পরীক্ষা করেছি এবং 8,582টি নমুনা পরীক্ষা করেছি, এখান থেকে আমাদের শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,202 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, বর্তমানে 41টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ঢাকায় 20 ও ঢাকার বাইরে 21টি ল্যাব রয়েছে। আমাদের শনাক্ত 20,065 জন। গত 24 ঘন্টায় আমাদের মৃত্যু হয়েছে 15 জনের এবং এ পর্যন্ত 298 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 279 জন এবং এ পর্যন্ত 3,882 জন। দিন দিন দেশে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানটা বাড়ছে উদ্বেগজনকভাবে। সচেতন না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে শঙ্কা জানান অধ্যাপক নাসিমা সুলতানা। আমাদের জনসচেতনতা, আমাদের সতর্কতা অব্যাহত রাখতে হবে। আমরা যেন ভুলে না যাই যে আমরা জনসমাবেশ এড়িয়ে চলবো। আমরা আমাদের বয়স্কদের, বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষভাবে যত্ন দেব। আমাদের শিশু, আমাদের গর্ভবতী মাদের প্রতি যত্ন রাখবো এবং আমাদের বিশেষ শিশু যদি থাকে যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্যান্সার এবং অন্যান্য যদি যারা ভুগে থাকেন তাদের দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। দেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত 8 মার্চ, আর এ রোগে 18 মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ খুব সহজে কমছে না, অন্তত বছর জুড়েই এই আতঙ্ক থাকবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে বলে অভিমত তাদের। বিস্তারিত নাজিয়া আফরিনের রিপোর্টে। বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা 40 লাখের ঘর ছাড়িয়েছে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশে লকডাউন চলছে কয়েক মাস ধরে। তবে অর্থনৈতিক মন্দার কথা বিবেচনা করা অনেক দেশই ধীরে ধীরে লকডাউন তুলে নিচ্ছে এই পরিস্থিতিতেই। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা এতে সংক্রমণ আরো বাড়বে। Fortunately, all three countries have systems in place to detect and respond to a resurgence in cases. আমাদের দেশেও ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন। খুলেছে শপিং সেন্টার, ব্যবসায়িক প্রতিষ্ঠান। গণপরিবহন খুলে দেওয়ারও দাবি অনেকের। যেখানে লকডাউনের মধ্যেও বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা, সে সময় লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গার্মেন্টস খোলা 14 দিন পরে এটা মানে এখানে ম্যানিফেস্ট হতে পারে, সেটা আবার দেখতে হবে। আরেকটা হলো যে দোকানপাটও খুলে দেওয়া হচ্ছে, অনেক ছোট ছোট দোকান খুলে দেওয়া হয়েছে, শপিং মল কিছু কিছু খুলছে, কিছু কিছু খুলছে না, আবার ঈদ এসে যাচ্ছে। তো এই সময় এটা একটা মানে সমস্যা হবে। বাংলাদেশে এই মুহূর্তে লকডাউন শিথিল করার কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, তারপরেও মানুষজন বের হয়েছে। নিশ্চয়ই তাদের অনেক প্রয়োজন আছে, তারপরেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভারতের বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। তার ভাষ্যমতে করোনা সংক্রমণ খুব সহজে শেষ হচ্ছে না, তাই তিনি বলছেন আগামী 1 বছর জনসমাগমপূর্ণ স্থানে না যাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া সহ স্বাস্থ্যবিধি সতর্কতার সাথে মেনে চলতে হবে। অসুস্থ ও বয়স্কদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ঘরের ভিতরে যদি কোনো প্রবীণ সদস্য থাকে বা যার অন্যান্য অসুখ আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা ক্যান্সার বা অ্যাজমা, তার কাছ থেকে অবশ্যই অন্তত পক্ষে 1 হাত দূরত্ব বজায় রাখবেন। এভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, না হলে হয়তো পরিস্থিতিটা আপনার অনুকূলে নাও থাকতে পারে। সময়ের প্রয়োজনে পরিচ্ছন্নতা আর অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হবার অভ্যাস গড়ে তুলতে না পারলে ঘনবসতির এই দেশে অনেক বেশি মূল্য দিতে হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। অনলাইনে ক্লাস পরীক্ষা শুরু করলেও করোনা পরিস্থিতি মোকাবেলায় আর্থিক সংকটে পড়তে পারে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের উপর চাপ না বাড়িয়েও এই সংকট মোকাবেলা সম্ভব বলে মনে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডগুলো। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরফাত সিদ্দিকী। উচ্চশিক্ষায় অনলাইনে ক্লাস কিংবা পরীক্ষা বিশ্বজুড়ে নতুন কিছু নয়। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে সেশন জটে না পড়ে, তাই শুরু থেকেই অনলাইনে ক্লাস পরীক্ষা চালু করে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একের পর এক স্ববিরোধী সিদ্ধান্তে শুরুতেই থমকে যায় এই কার্যক্রম। অবশেষে শিক্ষামন্ত্রী দীপু মনির মধ্যস্থতায় অনলাইনে ক্লাস পরীক্ষার অনুমোদন দেয় ইউজিসি। কোন স্টুডেন্ট যদি এর থেকে বাদ পড়ে বা পড়ে, আমরা পরবর্তীতে তার পরীক্ষা সেগুলো আমরা পোষায় দেবো, পরীক্ষা নিয়ে বা ক্লাস করে। এবং আমরা কিছু কিছু পরীক্ষা নিয়েও সফল হয়েছি, স্টুডেন্টরা ক্লাস করছে। ইভেন আমাদের ফাইন আর্টস স্টুডেন্টরা বাসায় বসে আর্ট করছে, টিচাররা সেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী গত 7 মে অনলাইনে ক্লাস পরীক্ষা ও নতুন সেমিস্টারে ভর্তির গাইডলাইন প্রকাশ করে ইউজিসি, যাতে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধে চাপ না দেয়া ও বিনা বেতনে অধ্যয়নের আওতা বাড়ানোর উল্লেখ রাখা হয়। যদিও সাধারণত সেমিস্টারের শুরুতেই পুরো সেমিস্টারের টিউশন ফি অগ্রিম জমা রেখে আসছে দেশের দামি বিশ্ববিদ্যালয়গুলো। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যাদের অবস্থা খুব একটা ভালো নয়, এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টিউশন ফি আর ওই বড় বড় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কিন্তু এক রকমের নয়। আমাদের এই ছোট ছোট বিশ্ববিদ্যালয় যাদের সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ ধরতে গেলে 80-90%, সেই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি খুব একটা বেশি নয়। তবে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়ে শিক্ষার্থীদের আর্থিক সঙ্গতি বিবেচনায় যেসব বিশ্ববিদ্যালয় বহু আগে থেকেই মাসের শেষে কিংবা পরীক্ষার আগে টিউশন ফি নিয়ে আসছিল, টানা প্রায় 3 মাস টিউশন ফি আদায় না হওয়ায় চরম আর্থিক সংকটে পড়ে এই বিশ্ববিদ্যালয়গুলো। আমরা ইতিমধ্যেই একটা ডিসকাউন্ট রেটে এপ্রিল মাস তাদেরকে সুযোগ দিয়েছি, সামনেও সুযোগ দেবো, কিন্তু আমরা চলবো কিভাবে? আমাদের টিচারদের বেতন, স্টাফদের বেতন, বাড়ি ভাড়া, ইনফ্রাস্ট্রাকচার ব্যয়
এগুলো আমাদের সামাল দিতে খুব কষ্ট হবে। আর তাই করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে অডিট রিপোর্ট কিংবা আয়করের ভিত্তিতে সরকারি প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে সংকটে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। টাকাটা আমরা ফেরত দিব, এটা কোনো দান অনুদান চাচ্ছি না, এবং পরবর্তীকালে যে সমস্ত স্টুডেন্টরা খুব ক্ষতিগ্রস্ত তাদেরকে মওকুফ করে দিয়ে আমরা যারা দিতে পারবে সচ্ছল তাদের কাছ থেকে নিয়ে আমরা একটা মেকআপ করতে পারবো। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতিতে $5.8 ট্রিলিয়ন থেকে $8.8 ট্রিলিয়ন ক্ষতি হয়ে যেতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি এর আগে গত মাসে যে পূর্বাভাস দিয়েছিল এটি তার দ্বিগুণের বেশি। বর্তমানের এই সম্ভাব্য ক্ষতির পরিমাণ মোট বৈশ্বিক উৎপাদনের 6.4% থেকে 9.7%। নতুন পূর্বাভাসে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখানোর কারণ হিসেবে এডিবি বলছে, করোনা সংক্রমণ বিস্তারের গতি কমিয়ে আনতে বিভিন্ন দেশ নানা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিচ্ছে। এতে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুকি সোয়াদা বলেন, এই নতুন বিশ্লেষণ বিশ্ব অর্থনীতিতে কোভিড-19 মহামারীর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দিয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে নীতি কৌশলের গুরুত্বও এই প্রতিবেদনে উঠে এসেছে। এডিবি বলছে, অর্থনীতির সম্ভাব্য ক্ষতির সর্বোচ্চ যে অঙ্ক দেয়া হয়েছে সেটি মূলত মানুষের চলাচল এবং ব্যবসায়িক কার্যক্রম 6 মাস পর্যন্ত বন্ধ থাকবে এটা ধরে নিয়ে, আর সর্বনিম্ন হিসাবটা এসেছে বিধি নিষেধ 3 মাস থাকবে ধরে নিয়ে। এবার অন্যান্য প্রসঙ্গ। বিহ্বলের করুণ সুরে চিরবিদায় জানানো হলো মুক্তিযোদ্ধা জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে। চিরনিদ্রায় রাজধানীর আজিমপুর কবরস্থানে পিতার কবরে শায়িত হয়েছেন তিনি। ইংরেজি ও বাংলা ভাষায় লেখা আমাদের সংবিধানের ভাষাগত কোনো বিতর্ক হলে বাংলাটাকেই প্রাধান্য দেয়া হয়। আমাদের সংবিধানের সেই বাংলা অনুবাদের কাজটি করেছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষকদের শিক্ষক অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। সকাল 9টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে গার্ড অব অনার দেয়া হয়। করোনার স্বাস্থ্যবিধি মেনেই সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় নামাজের জানাজা। করোনা পৃথিবী থেকে কেড়ে নিয়েছে আনন্দ, এমনকি স্তব্ধ করেছে শোক প্রকাশের ভাষাটাও। তারপরেও কবরস্থানে উপস্থিত মানুষগুলোর কাছে পুরো রাষ্ট্রের কৃতজ্ঞতা। অন্তত প্রিয় শিক্ষককে তারা বিদায় জানাতে গিয়েছেন। সবাইকে ধন্যবাদ দিতে চাই, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রাইম মিনিস্টারের অফিস পুরো উদ্যোগ নিয়েছেন। তো সবাই সব রকম চেষ্টা করেছেন, কিন্তু আমাদের এটা ভাগ্যে ছিল, এটাই হলো। আপনারা সবাই দোয়া করবেন। একজন মানুষ অনেক বড় বড় কাজ করতে পারে জীবনে, এটা সত্যি কথা, কিন্তু একটা বড় মাপের মানুষ হওয়া কাজের সঙ্গে খুব ডিফিকাল্ট জিনিস। তো মামা ছিলেন সেরকম একটা মানুষ, অনেকে মামা বলে ডাকতেন। এটা শুধু আমার লস না, ইটস লস ফর দ্য হোল নেশন, এবং এটাকে পূরণ কেউ করতে পারবে না। সবশেষ অন্তিম শয়ানে বাবার কবরেই ঠাঁই হয় আমাদের রাষ্ট্রীয় শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামানের। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এবার বাংলায় অধ্যাপক আনিসুজ্জামানের চলে যাবার দিনে অনন্তের যাত্রী হলেন ওপার বাংলার দেবেশ রায়ও। বৃহস্পতিবার রাত 10:50 তিনি বাগুইআটির এক নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগের রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। 47-এর দেশভাগে সীমানার সমীকরণে বাংলা আর বাঙালি সাহিত্যের দুটি স্বতন্ত্র পথের যাত্রা শুরু। সেই দুপথের মিশেলের এক প্রাণের নাম দেবেশ রায়। তরুণ দেবেশ সে সময় পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যের নয়া জামানার ভার তুলে নেন। সৃষ্টিটা তার কণ্ঠের উপর নির্ভর করে, তার নিজের শরীরের উপর নির্ভর করে, তার বেঁচে থাকার উপর নির্ভর করে। দেবেশ রায়ের জন্ম এ বাংলার পাবনার বাগমারায় 1936-এর 17 ডিসেম্বর। শৈশবের কয়েকটি বছর কাটে উত্তাল যমুনার পাড়ে।
দেশভাগের কিছু আগে 1943 সালে পরিবারের সঙ্গে চলে যান জলপাইগুড়িতে। রাজনৈতিকভাবে বামপন্থী মতাদর্শকে বেছে নিয়েছিলেন। সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কলকাতার শ্রমিক আন্দোলনের সঙ্গেও। তবে রাজপথ ছেড়ে আস্তে আস্তে দুবাংলা সাহিত্য মাঠে গড়ে তোলেন আপন আলপথ। এই রবীন্দ্রপ্রেমীর অন্যতম কৌতূহল বাংলা সাহিত্য, সংস্কৃতি ও জনজীবন। প্রথম উপন্যাস যযাতি। তার লেখার ধরনই বাঙালির নির্ণীয়মান নাগরিকতা আর বাংলা ভাষার আঞ্চলিক রূপের বয়ান থাকে। যমুনার পাশে শৈশব পার করা দেবেশের তিস্তা পারের বৃত্তান্ত অনন্য এক স্থান করে দেয়। 1990 সালে এই উপন্যাসের জন্য তিনি সাহিত্যে আকাদেমি পুরস্কার পান। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন 84 বছর বয়সী এই সাহিত্যিক। তবে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। আর শেষ পর্যন্ত হার মানলেন এই শ্বাসকষ্টের কাছে। বর্ষিয়ান এই সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া লেখক আর পাঠক মহলে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। কক্সবাজারে আরো 3 রোহিঙ্গা করোনা আক্রান্ত। এবং বাজারে মার্কেটে স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগ নেই কারো। দেশে করোনা আক্রান্ত 20,000 ছাড়িয়েছে, মৃত্যু আরো 15 জনের। এবছর করোনা থেকে মুক্তি মিলছে না, হুঁশিয়ারি বিশেষজ্ঞদের। আর্থিক সংকটের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ব অর্থনীতির ক্ষতি হতে পারে $8.8 ট্রিলিয়ন, বলছে এডিবি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যাট 8-এ। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম শুনছিলেন। কক্সবাজারে আরও 3 রোহিঙ্গা শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে 4 জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হলো। তবে স্থানীয় বাসিন্দা সহ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 21। এর আগে গতকাল উখিয়ার কুতুপালং ক্যাম্পের লম্বাশিয়া এলাকায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়। কক্সবাজার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, আক্রান্ত রোহিঙ্গা গতকাল থেকে নিখোঁজ ছিল। আজ তাকে খুঁজে বের করে কুতুপালং 2 নম্বর ব্লকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। তার সংস্পর্শে আসা পরিবারের 6 সদস্যকে উখিয়ার কুতুপালং রাবার বাগানে MSF এর কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গায় টর্নেডোর আঘাতে ভেঙে গেছে অনেক বাড়ি ঘর, উপড়ে গেছে অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। গতরাত 11:30টার দিকে শুরু হওয়া টর্নেডোর তাণ্ডব চলে টানা আধা ঘন্টা। সঙ্গে ছিল ভারী বৃষ্টি। জেলা আবহাওয়া অফিস জানায়, টর্নেডোর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 55 কিলোমিটার। প্রবল ঝড়ে জেলার বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছপালা উপড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভেঙে গেছে কয়েকশো কাঁচা ও আধা পাকা বাড়ি। অসংখ্য বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় 4টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়িয়েছে, বেড়েছে উদ্বেগ। কিন্তু নিজের পরিবার ছেড়ে ঢাকার বিশেষায়িত হাসপাতালে করোনা আক্রান্তদের সাহস জুগিয়ে যাচ্ছেন ফ্রন্টলাইন ফাইটার, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। জাতীয় এই দুর্যোগে তাই তাদের সাহস দিয়ে বলা, আমরা পাশে আছি। সময়টা এখন কারো পক্ষে নেই। করোনা ভাইরাস গোটা বিশ্বকে অচল করে দিয়েছে। করোনার সঙ্গে মানুষের লড়াই জীবন মৃত্যুর। এ লড়াইয়ে মৃত্যু ভয় তুচ্ছ করে চিকিৎসক, স্বাস্থ্য সেবা কর্মীরাই করোনা ভাইরাসকে চ্যালেঞ্জ করেছেন।
করোনার ধাক্কা লেগেছে রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতেও। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীদের সেবা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী সহ 50 জনের বেশি করোনা আক্রান্ত। অনেক বিভাগে চিকিৎসক সংকট, কিন্তু তারপরও রোগীরা যাতে চিকিৎসা ছাড়া ফিরে না যান সে চেষ্টাই থাকছে সর্বোচ্চ। হেলথ ম্যান পাওয়ারকে সুস্থ রাখতে হবে, তাইলেই কেবল রোগীর চিকিৎসা সম্ভব হবে। এই কারণেই আমি যখনই একটা ওয়ার্ড আমার এফেক্টেড হয়েছে সেই ওয়ার্ড শিফট করে অন্য ওয়ার্ডে নিয়ে গেছি। ওই ওয়ার্ডকে ডিসইনফেক্ট করেছি, 5 দিন 7 দিন রেখে ডিসইনফেক্ট করে আবার ওই ওয়ার্ডে শিফট করেছি। এইভাবে একটা ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড, অন্য ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড, এইভাবে কর্নার ব্লক, এইভাবে করে করে আমি এমনভাবে কাজ করেছি যেন আমার কোনো রোগী ফেরত না যায় এবং সকল রোগীর যেন চিকিৎসা চলতে পারে। হাসপাতালে করোনা সংক্রমণের কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন রোগীদের করোনা উপসর্গ গোপন করা, তাই জরুরি বিভাগে খোলা হয়েছে আলাদা আইসোলেশন কর্নার। হৃদরোগে আক্রান্ত রোগীর করোনা উপসর্গ থাকলে ভর্তি করা হচ্ছে একেবারে আলাদা ওয়ার্ডে। ফলে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি আগের চেয়ে কমেছে। যেহেতু কার্ডিয়াক সার্ভিস এটা একটা ইমার্জেন্সি সেবা, সেটা আমরা কোনো রোগীকেই বলতে পারবো না আপনি কোভিড টেস্ট করে আসেন তারপর আমরা চিকিৎসা দেবো, ওই পর্যন্ত রোগীটা সার্ভাইভ করবে না। আমরা আইসোলেশন ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডটাকে আইসোলেশন ওয়ার্ড করেছি। যে কোনো সাসপেক্টেড পেশেন্ট যদি হয়, তার জ্বর, শ্বাসকষ্ট যাই থাকুক, আমরা তাদেরকে আইসোলেট করি, তাকে ইমার্জেন্সি সেবা যেটা দেওয়ার পরবর্তীতে আমরা তাদের স্যাম্পল পাঠাই। কিন্তু আমরা আগে যে তাকে সেবা দিয়ে রোগীটাকে স্টেবল করা, তার জীবনটাকে সেভ করা, সেটা আমরা কিন্তু সবসময় করে যাচ্ছি। আহমেদ রাব্বি, তানিম, 18 নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঈদ বাজারে বেচা বিক্রি কম হলেও ক্রেতা সমাগম একেবারে কম নয়। তবে এদের খুব কম সংখ্যকই স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে সচেতন, ফলে করোনা সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার উপর 1 মাসের বেশি সময় কিছুটা কড়াকড়ির পর লকডাউনের শিথিলতা, সব মিলিয়ে কোভিড-19 মোকাবেলায় ভালো অবস্থানে নেই দেশ। ভালো হবে কিভাবে? স্বাস্থ্যবিধি মানতেই তো শহরবাসীর অনীহা। বারবার বলার পরও সামাজিক দূরত্ব কখনোই বজায় রাখা যায়নি যথাযথভাবে। আর এখন শিথিলতার কারণে ঈদ বাজারে ভিড় বাড়ছে প্রতিদিন। বড় শপিং মলগুলো বন্ধ থাকলেও পাইকারি ও হকার্স মার্কেটগুলো ইতোমধ্যে খুলেছে। নিয়ম মানা বলতে দায়সারাভাবে হাত ধোয়া আর মাস্ক, গ্লাভসেই স্বস্তি খোঁজা। কেউ এটা লাগাই আহে নাই, মুখে লাগাই আহে নাই, মাথায় লাগাই আহে নাই, তারপর হাত ধুতে গেলে কয় কি হাতের মধ্যে ময়লা আসেনি। যাদের যতটুকু প্রয়োজন আগের ওই প্রয়োজনটুকুই তারা মেটানোর চেষ্টা করতেছে। ওই রকম ভাবে আইসা শপিং করা ওইটা কিন্তু আসলে কেউ করতেছে না। এভাবে তো ব্যবসাও হয় না, দোকানদারকে প্রতিদিনই লস হইতেছে। ফুটপাতগুলোয় হকার্সদের হাকডাক বাড়ছে। ক্যামেরার সামনে দূরত্ব বজায় রেখে বিক্রির চেষ্টা চললেও একটু সরলেই আবারও সেই পুরনো ছবি। তবে আক্রান্ত হওয়ার ভয়টা মনে ঠিকই আছে। আমরা সারা বছর ঋণ হই, এই রমজান আসলে আমরা ঋণটা শোধ করি, কিন্তু এখন ঋণ তো শোধ করব কিভাবে? পেটের ভাতই আমাদের ঠিকভাবে চলতেছে না। মরণের ভয় আছে, মরণের ভয় করতে করিও পেটের জন্য আমরা এই রাস্তায় নামছি দোকানদারি করতে। করোনা সংকট যেহেতু দীর্ঘ হতে চলেছে, সেক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতাকে দৈনন্দিন জীবনের অংশ করে নেয়ার বিকল্প নেই। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা। বাজারে মার্কেটে কেনাকাটায় ব্যস্ত মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে এরকম নির্বিকারত্ব কেবল রাজধানী ঢাকায় নয়, সারা দেশেই দেখা যাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় প্রশাসন ও ব্যবসায়ী নেতারা মার্কেট বন্ধ করে দিলেও অনেক জায়গায় থোড়াই কেয়ার মনোভাবে চলছে করোনাকালের ঈদ বাণিজ্য। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। করোনার হটস্পট নারায়ণগঞ্জে ভিড় বেড়েছে মার্কেট ও শপিং মলগুলোতে। সুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই পণ্য বেচা বিক্রি করছেন বিক্রেতারা। সচেতনতা নেই ক্রেতাদের মাঝেও। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন না থাকায় ফুটপাতের দোকানেও স্বাস্থ্য সুরক্ষার একই হাল। গরমের জন্য তো ভাই সবসময় পরে থাকা যায় না ভাই। হ্যান্ড গ্লাভস ছিঁড়ে গেছে, রেখা দিছি, ভিতর ফালাই দিছি হ্যান্ড গ্লাভস। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ করে দেওয়া সহ কঠোর শাস্তির কথা জানালেন দোকান মালিক সমিতির নেতারা। হাত ধোয়ার ব্যবস্থা রাখছি বাইরে, প্রতিটা দোকানে হ্যান্ড স্যানিটাইজার আছে। স্বাস্থ্যবিধিটা অবশ্যই প্রত্যেকটা ম্যানেজ হবে, না চললে আমরা প্রয়োজন হলে তার দোকান বন্ধ করে দেবো।
বিষয়টিকে গুরুত্ব দিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সিটি মেয়র নিজেও। নারায়ণগঞ্জ ঘনবসতি এরিয়া এবং শ্রমিক অধ্যুষিত এরিয়া, যেহেতু সব প্রায় খুলে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে প্রচুর লোকজন, এখানে সংক্রমণের আশঙ্কাটা বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া শপিং মল ও বিপণী বিতানগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত থাকছে উপচে পড়া ভিড়। স্বাস্থ্য সুরক্ষায় কোনো কিছু ব্যবহার করছেন না ক্রেতা ও বিক্রেতারা, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। গুনি গুনি লোক ঢুকাচ্ছে, এখন জনগণ যদি নিজের ভালোটা না বোঝে, দোকানদার তো বোঝাতে পারবে না। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বন্ধ রেখে দিয়ে আমাদের মনে হয়, আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানদারদের সরকারি নির্দেশনা মানতে বলা হলেও ক্রেতাদের ভিড়ে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। অনেকেই মাস্ক নিয়ে আসছেন না, আমরা বলেছি তাদেরকে মাস্ক নেওয়ার জন্য। এই নিয়ে দু একজন দোকানদারদের সাথে ক্রেতার হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। বিপজ্জনক জেনেও শিশুসহ পরিবার পরিজনদের সাথে ঈদের কেনাকাটা করতে নাটোরের মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। করোনা ঝুঁকি বাড়ছে, বরং কমছে না। ঈদের মার্কেট কেন? ঈদের মার্কেট আমাদের করার দরকারই নাই। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে বেচাকেনার নির্দেশনা থাকলেও দেশের বিভিন্ন জেলার অধিকাংশ দোকানেই তা মানা হচ্ছে না। এতে দিন দিন বেড়েই চলছে করোনা সংক্রমণের ঝুঁকি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ফেনীতে ব্রি ৫ হাইব্রিড ধান চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে 10.8 মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে কয়েক গুণ বেশি বলে মনে করেন ফেনী কৃষি বিভাগ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও প্রত্যক্ষ সহযোগিতায় পরশুরামের মির্জানগর ইউনিয়নের 33% জমিতে প্রথমে এই ধান আবাদ করা হয়। ফলন ভালো হওয়ায় এলাকার অন্য কৃষকরাও ব্রি হাইব্রিড ধান ৫ চাষে আগ্রহ প্রকাশ করেন। কৃষি কর্মকর্তারা জানান, সরেজমিনে উপস্থিত থেকে কৃষককে প্রয়োজনীয় পরামর্শ সহ সকল রকম সহায়তা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাজশাহীতে কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময়সীমা মেনে আম সংগ্রহ শুরু করেছেন বাগান মালিকরা। এবছর গাছে দেরিতে ফল আসায় এখনও সেভাবে ব্যস্ততা শুরু হয়নি। প্রথম দিনে প্রধানত আমের আচার ও জুস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহারযোগ্য কাঁচা গুটি আম পাড়া হয়েছে। গুটি আম বিক্রি হয়েছে প্রতি মন 700 থেকে 800 টাকা দরে। এরপর 20 মে শুরু হবে গোপালভোগ আম নামানো। এছাড়া রানী পছন্দ, লক্ষণভোগ বা লখনা 15-25 মে, হিমসাগর বা হিরসাপাতি 28 মে, ল্যাংড়া 6 জুন, আম্রপালি 15 জুন এবং ফজলি 15 জুন থেকে নামানো যাবে। সবার শেষে 10 জুলাই থেকে নামবে আশ্বিনা এবং বাড়ি 4 জাতের আম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুল হক জানান, এবার জেলায় 17,686 হেক্টর জমি থেকে 2,10,000 মেট্রিক টন আম পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন তারা, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। আফ্রিকায় করোনা আক্রান্ত হতে পারে 25 কোটি মানুষ, WHO-র শঙ্কা। এবং অনলাইন আড্ডায় আজ তামিমের সঙ্গী মমিনুল, সৌম্য, লিটন। প্রতিপর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেশের বাইরের খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, আফ্রিকা মহাদেশে এক বছরে করোনা আক্রান্ত হতে পারে 25 কোটি মানুষ। BMJ গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-19-এ আফ্রিকায় 1.5 লাখ থেকে 1,90,000 মানুষের মৃত্যু হতে পারে। এতে বলা হয়েছে 55 লাখ মানুষের হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রয়োজন হতে পারে। ম্যালেরিয়া, যক্ষ্মা ও HIV-র চিকিৎসা দিতেই এই মহাদেশের স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে। আফ্রিকায় করোনার সংক্রমণ ধীর গতিতে বাড়ছে, তবে এরই মধ্যে দক্ষিণ সুদানের বাস্তুচ্যুত মানুষদের শিবিরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা বলছেন, এই মহামারীতে আফ্রিকা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।
দুর্বল স্বাস্থ্যসেবা, দারিদ্র্যের উচ্চ হার, কয়েকটি দেশের সংঘাত এবং আগে থেকেই মহামারী চলতে থাকায় মহাদেশটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করেন তারা। করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহানে ৩০ লাখ বাসিন্দার পরীক্ষা সম্পন্ন হয়েছে। নতুন করে ভাইরাস সংক্রমণের পর সেখানকার ১,১০,০০,০০০ বাসিন্দার সবাইকে পরীক্ষার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ১০ দিনের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হবে। গত বছরের ডিসেম্বরে উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৩ এপ্রিলের পর উহান শহরে কেউ আক্রান্ত না হলেও গত সপ্তাহে শহরটিতে ৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপরই সেখানকার সব বাসিন্দাকে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। ১১ সপ্তাহ লকডাউনের পর ৮ এপ্রিল থেকে ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেয় জীবনযাত্রা স্বাভাবিক হতে থাকে। তবে একটি আবাসিক এলাকায় নতুন করে ৬ জন রোগী শনাক্ত হওয়ার পর সেই উদ্যোগ হুমকির মুখে পড়েছে। এদিকে জিলিন প্রদেশে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে, সেখানে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যায়ে ক্লেমন স্পোর্টস নিউজ। আগামীকাল ফেসবুক লাইভে তামিম ইকবালের অতিথি জাতীয় দলের ৩ সতীর্থ মুমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাস। বাংলাদেশ সময় রাত 10:30টায় শুরু হবে তাদের অনলাইন আড্ডা। করোনা ভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকায় এই সময়টাকে কাজে লাগাচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিভিন্ন ক্রিকেটারকে নিয়ে ফেসবুকে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করছেন তিনি। এবার তার সেই আড্ডায় যোগ দেবেন জাতীয় দলের ৩ সতীর্থ মুমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাস। শুক্রবার তামিম তার ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন। এর আগে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সাবেক ৩ অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন ও নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গে আড্ডা দেন তামিম। এছাড়াও একদিন ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার এক নজরে প্রিমিয়ার লিগের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনা আক্রান্ত 20,000 ছাড়িয়েছে, মৃত্যু আরো 15 জনের। এবছর করোনা থেকে মুক্তি মিলছে না, হুঁশিয়ারি বিশেষজ্ঞদের। আর্থিক সংকটের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ব অর্থনীতির ক্ষতি হতে পারে $8.8 ট্রিলিয়ন, বলছে এডিবি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে 3 জন করোনা আক্রান্ত। বাজারে মার্কেটে স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগ নেই কারো। আফ্রিকায় করোনায় আক্রান্ত হতে পারে 25 কোটি মানুষ, WHOর শঙ্কা। এবং অনলাইন আড্ডায় আজ তামিমের সঙ্গী মুমিনুল, সৌম্য, লিটন। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START+AN এবং পাঠিয়ে দেন 5959।